বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তার আশ্বাস জার্মানির। রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর। ছাত্র সংসদ নির্বাচন চায় না বুয়েট শিক্ষার্থীরা। ভয়াল ছাত্র রাজনীতি ফিরলে লেখাপড়া ও গবেষণার পরিবেশ ব্যাহতের শঙ্কা। নিয়মের তোয়াক্কা না করে বরিশালের বাকেরগঞ্জে গড়ে উঠেছে ইট ভাটা। ধোঁয়ায় ঢেকে যাচ্ছে জীবন ও পরিবেশ, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। এবং অর্থবছরের প্রথম 6 মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ চট্টগ্রাম কাস্টমস। রাজনৈতিক প্রেক্ষাপট ও আমদানি ঘাটতিতে দায়ী করছে কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সর্বাত্মক সহায়তা দেবে জার্মানি। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 6টি কমিশনের দাখিল করা সংস্কার প্রতিবেদনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে তার সরকার। এদিকে সম্মেলনের সাইড লাইনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে সাক্ষাৎ হয় ডক্টর ইউনূসের। ফিলিপো গ্র্যান্ডি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তার সংস্থা। চলতি বছরের শেষের দিকে এ বিষয়ে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনে গ্র্যান্ডির সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। ছাত্র সংসদ নির্বাচন চান না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা। তাদের আশঙ্কা, ছাত্র সংসদ চালু হলে ভয়াল ছাত্র রাজনীতি ফিরে পড়াশোনা ও গবেষণার পরিবেশ ব্যাহত হবে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিকের 4র্থ কিস্তি আজ। 1962 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইকসু প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট 21 বার কমিটি হয়েছে। সবশেষ ইকসু নির্বাচন হয় 2001 সালে। তবে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতির গতিপথ বদলে যায় 2019 সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর। 2019 সালের 11 অক্টোবর একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করলেও সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। আমরা আবরার ফাহাদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। গেল 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানালেও ব্যতিক্রম বুয়েট। ক্যাম্পাসে কোনোভাবেই কোনো রকম রাজনীতি চাচ্ছি না, কারণ ইকসু যদি আসে কোনোভাবে, তো সেখান থেকে কোনো না কোনোভাবে এক ধরনের ক্ষমতার প্রভাব খাটানো অথবা লেজুর ভিত্তিক রাজনীতি আসার একটা সুযোগ থাকে। সিআর, বিআর এবং র্যাক ব্যাচের অনেক মানুষদের যে কানেকশনের মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে পাঠাতে পারতেছি এবং আমাদের ভরসার একটা প্রতীকী হলো তারা। পড়াশোনার পরিবেশ অবশ্যই আগের থেকে অনেক বেটার হয়েছে, কারণ যদি বলি আমরা আগে এরকম বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নামে হচ্ছে গিয়ে মিছিল মিটিং করতে হতো শিক্ষার্থীদের, যেটা তো আসলে কোনো শিক্ষার্থীর পক্ষেই আসলে খুব একটা ভালো দিক না। তবে নিজেদের অধিকার রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা গড়ে তুলেছেন বিশেষ এক ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ব্যাচ প্রতিনিধিরা ছাত্রদের অধিকার রক্ষায় প্রশাসনের সাথে যুগপৎভাবে কাজ করে থাকেন। আমরা যারা ফাইনাল ইয়ারে থাকে, র্যাক ব্যাচ বলা হয়, ফাইনাল ইয়ারে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেক সেকশন থেকে এবং প্রত্যেক হল থেকে আমাদের কিছু প্রতিনিধি নির্বাচন করা হয়। একটা ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট আছে তারাই ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে। এই নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে একটা রিপ্রেজেন্টেটিভ বডি তৈরি হয়। এই রিপ্রেজেন্টেটিভ বডিটাই হচ্ছে অথরিটির সাথে ডিল করার কাজগুলো করে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানালেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কেবল বুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থীদের রয়েছে বলে মনে করেন এই সিনিয়র ব্যাচ প্রতিনিধি। তারা তাদের রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে বা চিন্তা হিসেবে তারা এটা দাবি করতেই পারেন, কিন্তু বুয়েটে কি থাকবে কি থাকবে না এই ব্যাপারে আসলে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার মনে হয় সবচেয়ে বেশি বুয়েটের স্টুডেন্টদেরই আছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে গত বছরের 28 সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের 503তম সভায় বুয়েট শিক্ষার্থীরা রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জের 14টি ইউনিয়নে বিষাক্ত ধোঁয়া ছড়াচ্ছে প্রায় 1.5 শতাধিক অবৈধ ইট ভাটা, যেখানে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো সহ কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না ভাটার মালিকরা। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপর। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এম এ শাকত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশালের বাকেরগঞ্জের 14টি ইউনিয়নে রয়েছে 1.5 শতাধিক অবৈধ ইটভাটা। এইসব ভাটায় ব্যবহার করা হচ্ছে ড্রাম চিমনি, যার উচ্চতা 120 ফুট হওয়ার কথা থাকলেও কেউই মানছেন না এই নিয়ম। কয়লা ব্যবহার করার কথা থাকলেও পোড়ানো হচ্ছে কাঠ। পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের। আমরা বয়োবৃদ্ধ মানুষ শ্বাসকষ্টে ভুগি। ইটে কালো ধোয়ার কারণে আপনার গাছের পাতা ঝরে যায়, গাছগুলো মরে যায়। বিভিন্ন ফসলাদি একেবারে টোটালি হওয়া বন্ধ হয়ে গেছে। গাছ কাটে নিয়ে যায় নদী, মাটি কাটে নিয়ে যায়, নদীর বড় হয়ে যাচ্ছে। আমাদের দাবি উপজেলা প্রশাসন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং এই অবৈধ ইটভাটাগুলোকে একটি সঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবে। উপজেলা বন কর্মকর্তার অভিযোগ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তেমন কোনো ভূমিকা রাখছে না। ইট পুরানো নিয়ন্ত্রণ আইন এটাও কিন্তু প্রয়োগ করে ডিসি অফিস থেকে। আমাদের এখানে টোটালি ফরেস্ট ডিপার্টমেন্টের ভূমিকাই নাই। ইটভাটায় কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করা হয়, যার কারণে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বললেন এই কর্মকর্তা। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের কৃষি জমি ধরে রাখা। ধোঁয়া থেকে শুধু শ্বাসকষ্ট নয়, ধীরে ধীরে এজমা, হাঁপানি সহ ক্যান্সারও হতে পারে। যে কোনো ধরনের ধোঁয়া মানব স্বাস্থ্যের জন্য কিছু রোগের ঝুঁকি বাড়ায়। তার ভিতরে প্রাথমিকভাবে বলতে গেলেই শ্বাসকষ্ট জনিত জটিলতা তৈরি হতে পারে। বিষয়টি স্বীকার করে ভাটার এই মালিকের দাবি, সবাই যেভাবে অবৈধ ভাটা চালাচ্ছে তিনিও সেভাবে চালাচ্ছেন। এইভাবে এই লিগই আমরা এখন চালাইতেছি। আসলে আমাকে আমি বৈধ তো নাই, এটা আমি কীভাবেই অস্বীকার করি। এইভাবে চলতেছে বা আশেপাশে আরো সবাই চালাইতেছে, চলতেছি। সব জেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খাস জমির উপরে করার সুযোগ নেই। বেসিক্যালি খাস জমিতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি তদন্ত করব, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মাঘ মাসের শুরু থেকেই শীতের দাপটে কাঁপছে দেশ। দেশের বেশিরভাগ জেলায় ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে রাত 3:30 থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ, যার কারণে মাছ নদীতে আটকা পড়েছে 3টি ফেরি। অন্যদিকে একই কারণে রাত 2টা থেকে আরিচা কাজিরহাট নৌপথ বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুই পথেই ফেরি চলাচল শুরু করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। দর্শক, যাব পঞ্চগড়ে, সেখানে শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী জামিল চৌধুরী। জামিল, নিশ্চয়ই যুক্ত হতে পেরেছি। জানতে চাই, নতুন করে আবারও ঠান্ডাজনিত শীত বেড়ে গেছে এবং সেই সাথে নিশ্চয়ই ঠান্ডাজনিত রোগবালাইও বেড়েছে। ঠিক এই মুহূর্তের পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। এবং মাঘ মাসের শুরু থেকেই যে শীতের দাপট শুরু হয়েছে, এখান থেকে মূলত যে শীতের কুয়াশা এবং কনকনে ঠান্ডা বাতাস, এই অঞ্চলের মানুষ ঘর থেকে সময় মতো বের হতে পারে না এবং সময় মতো কাজে যেতে পারে না। আমি এখন অবস্থান করতেছি পঞ্চগড় ঢাকা মহাসড়কে। সড়কের যে চিত্র আমি আপনাকে দেখাই, যে আমার পিছন পাশে যে অবস্থান, একটু দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে দুই পাশে দোকানপাট কোনো কিছুই খুলেনি এবং এখানে লোক সমাগম তেমন একটা চোখে পড়ার মতো নাই। এবং এখানকার যে নিম্ন আয়ের ছিন্ন মানুষগুলি, এগুলি ঘর থেকে বের হতে পারে না সঠিক সময় মতো। এবং হোটেল শ্রমিক, রিক্সাওয়ালা, অটো শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর, এরা কিন্তু সকলেই সময় মতো কাজে যেতে পারতেছে না এবং
তাদের কিন্তু সময়গুলি 3 থেকে 4 ঘন্টা কমে যাচ্ছে। এখানকার যে স্বাস্থ্য পরিস্থিতি, এখানকার আধুনিক সদর হাসপাতালে গিয়ে আমি দেখতে পাই যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবং এই অঞ্চলের যে শীত বাড়ার কারণে এখানকার মানুষজন খড়কুটো দিয়ে আপনার শীত নিবারণের চেষ্টা করে, এবং তৃণমূল গ্রামের মানুষের যে টিন শেডের ঘর বাড়ি, সেখানে কিন্তু তারা আপনার এই টিন বেড়ার কারণে তাদের শীত ঢুকার কারণে তারা এই যে শীতের যে তীব্র কষ্টগুলি তারা অনুভব করে। এবং পঞ্চগড়ে গতকালকের যে তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকের যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 9টার সময় 11.5 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের যে সার্বিক পরিস্থিতি, এখানকার আপনার জেলা প্রশাসন এ পর্যন্ত সরকারি এবং বেসরকারি ভাবে 60,000 শীত বস্ত্র নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। পল্লী শীত নিয়ে এই ছিল আমার সর্বশেষ তথ্য। জি ডলার জামিল চৌধুরী ডলার, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস হাউস। এজন্য 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন, ডলার সংকটে আমদানি কমে যাওয়াকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে এ সময়ে গেলবারের চেয়ে রাজস্ব আয় বেড়েছে বলে জানিয়েছে তারা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 83,432 কোটি টাকা। এর মধ্যে প্রথম 6 মাসে আদায় করেছে 36,000 কোটি টাকার কিছু কম। মাসের হিসেবে জুলাইয়ে 5,148 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 6,311 কোটি 84 লাখ টাকা আদায় হয়েছে। পরের মাসে 6,479 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় 6,042 কোটি 11 লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের পিছনে অনেকগুলো প্যারামিটার কাজ করে, এগুলো যদি একসাথে কাজ না করে তাহলে এখানে ফেল হবে। সবশেষ ডিসেম্বর মাসে 7,428 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় 6,535 কোটি 61 লাখ টাকা। আমদানি পণ্য দ্রুত বাজারে কাটতে থাকতে হবে, তাহলে আরো পণ্য আসবে। এটা একটা সাইকেল, এটা এই সাইকেলটা কোনো এক জায়গায় বাধাগ্রস্ত হলেই কিন্তু তখন রেভিনিউ আর্নিং কমে যাবে। চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম জানান, 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন এবং ডলার সংকটে আমদানি কমলেও গত অর্থ বছরের একই সময়ে তুলনায় রাজস্ব আয় বেড়েছে। ডিসেম্বর মাসে আমাদের ট্রেন্ডটা ভালো দেখা যাচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসে আমাদের আদায় ছিল 5,100 কোটি টাকা, এই বছর সেটা প্রায় 6,500 কোটি টাকা আদায় হয়েছে। শুধুমাত্র ডিসেম্বর মাস হিসাব করলে আমাদের 28% মতো গ্রোথ আছে ডিসেম্বর মাসে। আর মাস পর্যন্ত গেলে 6 মাসে আমাদের প্রায় 7.2% আমাদের গ্রোথ আছে। চট্টগ্রাম কাস্টমসে 2023-24 অর্থ বছরের ডিসেম্বর মাসে রাজস্ব আদায় ছিল 5,100 কোটি টাকা, আর চলতি অর্থ বছর আদায় হয়েছে 6,000 কোটি টাকার বেশি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। জয়পুরহাট ও নীলফামারীতে গত বছরের চেয়ে সরিষা চাষ কম হলেও বেড়েছে ফলন। সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মৌচাষিরা খেতে বাক্স বসিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় বেশ লাভের আশা করছেন কৃষকরা। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগও। জয়পুরহাট থেকে মিলন রায়হান ও নীলফামারী থেকে ময়নুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। জয়পুরহাটে গত মৌসুমের চেয়ে এবার কমেছে সরিষার চাষ। জেলায় চলতি মৌসুমে 14,165 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 4,000 হেক্টর কম। সেই সাথে বেড়েছে সার কীটনাশকের দাম। তারপরও বিঘাপ্রতি 7,000 টাকা খরচ করে 20,000 টাকা বিক্রির আশা কৃষকদের। এদিকে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করেও লাভবান হচ্ছেন মৌচাষিরা। 100 বক্স নিয়ে আমি এখানে সরিষার মাঠে বসাইছি। আমরা এইটাতে যদি সরকারিভাবে কোনো হেল্প পাইতাম, হয়তো আমরা আরো চেষ্টা করব যে আরো ভালো উৎপাদন করার জন্য। ফসলটা আমি এবার অন্তত কম করছি, লাগাইছি, তো আগামীতে আরো অনেক বেশি লাগাবো। মধু উৎপাদনে প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তা দেওয়ার কথা বললেন এই কর্মকর্তা। প্রত্যেক জেলায় প্রশিক্ষণ দেওয়া হয়, এদেরকে
ঋণ সহযোগিতা প্রদান করা হয় এবং এদেরকে আমরা প্রশিক্ষণ শেষে সনদ এবং আমরা এদেরকে একটা বাক্স বিতরণ করব। এদিকে সরিষা চাষে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। জেলা এবং উপজেলার কৃষি কর্মকর্তা যারা আছি তারা চেষ্টা করছি কৃষকদের এই সরিষা চাষে উদ্বুদ্ধ করানোর জন্য। নীলফামারীতেও এবার কমেছে সরিষা চাষ। এবছর ৮,২৫৭ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। তবে সরিষা চাষ কম হলেও আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার যা ফলন হয়েছে তাতে লাভের আশা করছেন কৃষকরা। এখানে কোনো খরচ নাই বাইরের, পারলে একবার স্প্রে করা লাগে এই আর। সরিষা চাষ একটা সুন্দর আবাদ, অতি সুন্দর, অতি তাড়াতাড়ি মানে হয়। এবং এই ফসল তুলে আবার আর একটা ফসল করা যায়, যেমন ধান। এই ৬০ থেকে ৮০ দিনের ভিতর এই সরিষা ঘরে তুলে যায়। অল্প আবাদ কিভাবে হয়, সারতে হয়, খরচ কম হয় আর কি, লাভ হয়। সরিষা চাষে সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। চাহিদা আছে এবং আমাদের সরকারও তেলের চাহিদা 40% যে চাহিদা সেটা যেন দেশের উৎপাদিত চাহিদা আমরা পূরণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। তুরস্কের উত্তর পশ্চিম অঞ্চলের বলু প্রদেশের কারতকলায় কিয়া রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও অর্ধশতাধিক মানুষ। এর আগে স্থানীয় সময় সোমবার রাত ১২ তলা বিশিষ্ট গ্র্যান্ড কার্তাল হোটেলে এ আগুন লাগে। ওই সময় হোটেলে ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন। আগুন নেভাতে ফায়ার ব্রিগেডের ১২ ঘন্টা সময় লেগেছে। খেলার খবর। বিপিএল। বিপিএলের চট্টগ্রাম পর্বে একদিন বিরতি শেষে আজ মাঠে গড়াচ্ছে খেলা। দিনের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১:৩০টায় মুখোমুখি হবে চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল চিটাগং আজ ঢাকাকে কোনো মতে হারালে প্লে অফের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে, যেখানে লিগ পর্বে নিজেদের বাকি ৩ লড়াইয়ের একটিতে হারলেই প্লে অফের আশা ম্লান হয়ে যেতে পারে ঢাকা ক্যাপিটালসের। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। লিগ দু দলেরই বাকি রয়েছে 5 ম্যাচে। প্লে অফ নিশ্চিত করতে হলে বরিশালকে 2টি এবং খুলনার জিততে হবে 3টিতে। দর্শক, এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা শিরোনাম পড়ে এসে আলোচনায় যাব। দেশের শীর্ষ দৈনিকগুলোর কিছু শিরোনাম আমরা পড়ব। দেখছি প্রথম আলো শিরোনাম কি করেছে। চীনের প্রতিবেশী নীতিতে গুরুত্বপূর্ণ বাংলাদেশ ঢাকা বেজিং সম্পর্ক। ক্ষমতায় বসেই অনেক কিছু বদলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যবিত্তের চালের কেজি এখন ৮০ টাকা, মোটা চাল ৫৫। দৈনিক ইত্তেফাক, নির্বাহী আদেশের ঝড়, বিশ্বকে কড়া বার্তা। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রথম দিন। কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ। সমকাল, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও। রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা, আরও যাচাইয়ের মুখোমুখি হবেন শিক্ষার্থীরা। আদালতের চ্যালেঞ্জে পড়বে অনেক আদেশ। এক্সপ্রেসওয়েতে বন্দরনগরী আসে না টাকা করে। বাংলাদেশ প্রতিদিন, হাসিনাকে ফেরাতে কঠোর ঢাকা। ঢাকা যায় প্রাণও যায়, টাকা যায় প্রাণও যায়। মশার থাবায় 2 বছরে 2280 মৃত্যু। যুগান্তরের শিরোনাম, আমি চাঁদা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছে। অর্থনৈতিক সংক্রান্ত টাস্কফোর্সের কাছে অভিযোগ। কাতরাচ্ছে কিশোর আবদুল্লাহ, অনিশ্চিত স্বপ্ন পূরণ। অধ্যাপকদের অপরাধ আড়াল করেছে কি শ্বেতপত্র কমিটি? ব্যাংক ও আর্থিক খাত। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ একগুচ্ছ নির্বাহী আদেশ ট্রাম্পের। হোয়াইট হাউসের প্রথম দিন শিরোনাম ছিল বণিক বার্তার। রয়েছে ডেইলি স্টার, 10 extra years for repairing Chinese loans. Interest rates might be lowered. A judicial council to pick SC judges. আমরা শিরোনাম দেখে নিলাম। আপনি জানেন যে আমি একটু বিদেশের একটি খবর দিয়েই আজকে আসতে চাই, যেহেতু প্রত্যেকটি পত্রিকার শিরোনাম সেটি করেছে।
তার আগে জানিয়ে রাখি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওয়ার্ল্ড ফোরাম ইকোনমিক ফোরামের সম্মেলনে সেখানে রয়েছেন, সেই বিষয়ে আমরা জানবো। তার আগে ট্রাম্পের একটি বিষয় নিয়ে আসি যে উনি মানে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের মসনদে বসলেন এবং বসেই প্রথম দিনই উনি বেশ কিছু প্রায় 100 নির্বাহী আদেশ উনি সই করেছেন, যেখানে উল্লেখযোগ্য ছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস যে জলবায়ু চুক্তি সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন এবং এরকম শিরোনাম আসছে যে বাংলাদেশেও কি কোনো প্রভাব পড়বে কিনা, আপনার মতামত জানতে চাই। অবৈধ অভিবাসন যে করা অবস্থানে তিনি নিয়েছেন সেই একটা বিষয় আছে এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে আদেশটি উনি দিয়েছেন করলে সেই সব ক্ষেত্রে বাংলাদেশের উপরে প্রভাব পড়ার এক ধরনের শঙ্কা আছে। কারণ হচ্ছে ধরেন এখান থেকে আমেরিকা তো এখনও ড্রিম আসলে মানুষের কাছে, সেই ড্রিম পূরণে অনেকেই কিন্তু বিভিন্ন পথেই যাচ্ছে আমেরিকাতে। যাওয়ার পরে যদি জন্মসূত্রে পরবর্তী প্রজন্ম যদি জন্মসূত্রে তারা নাগরিকত্ব পেয়ে যেত সেটা এক ধরনের ভালো দিক ছিল এতদিন পর্যন্ত। আপাতত এখন যেটা ট্রাম্প আসার পরে যেটা করলেন সেই বিষয়টা এখন তাকে বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে বাংলাদেশিদের উপরে অভিবাসন নীতির কারণে এক ধরনের চাপ বাড়বে, এটা বোঝাই যাচ্ছে। এবং ট্রাম্পের এই যে কড়া বার্তা, উনি প্রথম শপথ নেওয়ার পরেই যে ধরনের 78টি নির্বাহী আদেশ তিনি সই করলেন, সেখানে একরকম বলা যায় যে বাইডেন প্রশাসনের যত সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তগুলো পুরোপুরি উল্টে যাচ্ছে, সিদ্ধান্তগুলো থাকছে না। এবং বিশেষ করে যুদ্ধর ক্ষেত্রেও এক ধরনের বার্তা পাচ্ছে। উনি বলছেন নতুন করে যে বার্তা, একটা বিষয় একটু হতাশ হওয়ার মতো বিষয়ই, গাজার সঙ্গে যে ইসরায়েলের যে যুদ্ধবিরতি নিয়ে যে একটা চুক্তি বাস্তবায়ন শুরু হয়ে গেছে, উনি বলেন যে খুব একটা আশাবাদী নন। উনি প্রথম দিনে জিনিস যখন স্বাক্ষর করছিলেন তখনই তিনি বললেন যে খুব একটা আশাবাদী নন। কোন বিষয়ে আশাবাদী নন? এই যে যুদ্ধবিরতি কার্যকর হবে নাকি কার্যকর করা উচিত না? হ্যাঁ, মানে কার্যকর তো হয়েছে আপাতত হয়েছে, কিন্তু বলছি কতদিন থাকবে। আচ্ছা, অর্থাৎ মানে চুক্তিটা কার্যকর হলে সেটা বাস্তবায়নটা কতটা হবে বা কতদিন এই ধরনের ধারা অব্যাহত থাকবে, এটাই মনে হচ্ছে ওনার এটা শুনে। সেই জায়গাটাতে উনি বলছেন যে খুব একটা আশাবাদী নন। তো এই একটা জায়গায় একটু হতাশার কথাই মনে হচ্ছে। বাকি হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে উনি চাচ্ছেন দ্রুত পদক্ষেপ নিতে, বিশেষ করে পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে তার আগ্রহ আমরা দেখছিলাম। সেই সব দিক চিন্তা করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এক ধরনের পদক্ষেপ তিনি নেবেন এবং সেটা আশা করাই যায়। তবে এই জায়গাটাতে যদি গাজা এবং ইসরায়েল এই তাদের যে দীর্ঘদিনের যে সংঘাত সেটি যদি নিরসন করতে উনি পদক্ষেপ রাখেন, সেটা নিশ্চয়ই মানে খুব ভালো একটা দিক হবে পুরো বিশ্ব পরিস্থিতির জন্য। এবং আপনি যেটা বললেন যে নির্বাহী আদেশের ঝড় করা বার্তা বিশ্বের জন্য, অবশ্যই বিশ্বের জন্য করা বার্তা। কারণ ওনার যে ধরনের বার্তাগুলো আসছে, বিশেষ করে আপনি বলছেন যে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়া এবং স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা, এই ধরনের বৈশ্বিক অনেক ধরনের সংকটে হয়তো তিনি ওভারকাম করছেন, তোয়াক্কাই করছেন না যে এইসব বিষয়গুলোকে। এটা এক ধরনের পুরো বিশ্বের জন্য একটু ভিন্ন ভিন্ন আঙ্গিক, সবার জন্য দুশ্চিন্তা হতে পারে, কারোর জন্য ভালোও হতে পারে। তবে দুশ্চিন্তার বিষয়টাই মনে হচ্ছে এখনো পর্যন্ত বিশ্বের জন্য পাল্লা ভারীই হবে। এবং বলা হয়েছে যে তার এই সমস্ত সিদ্ধান্ত হচ্ছে স্বৈরাচারী সিদ্ধান্ত। উনি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর, অর্থাৎ ক্ষমতা গ্রহণের আগে একজন সাংবাদিক বলেছিলেন যে উনি কিছু স্বৈরাচারী সিদ্ধান্ত নেবেন এবং সেটি নাকি বাস্তবায়ন হলো বা সামনে আসছে। উনি ক্যাপিটাল হিলে যে 1,500 যে অতিথির যে একটা সংঘাতের সময় তাদেরকে তিনি প্রথম দিনে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এই নানান ধরনের যে সিদ্ধান্তগুলো আসলো, হ্যাঁ, তো এইগুলো নিয়ে আসলে এক ধরনের সবার ভিতরেই শঙ্কা যে উনি বিতর্কিত এমন কিছু সিদ্ধান্ত তিনি নিজে নেবেন, সেটা আসলে উনি যখন নির্বাচিত হলেন তারপর থেকে কিন্তু বোঝাই যাচ্ছিল ওনার সেটা সেই দিকেই হাঁটছে আসলে ডোনাল্ড ট্রাম্প এখন। আর তাছাড়া সবচেয়ে বড় কথা যে ডোনাল্ড ট্রাম্প তো আরও একবার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, সেইখানকার মানুষ এবং অবশ্যই পৃথিবীও সেই বিষয়গুলো জানে উনি কেমন রাষ্ট্র চালিয়েছেন। আমরা প্রত্যাশা করি সবকিছু ভালো হোক। তারপরে তো তিনি দ্বিতীয় মেয়াদে কিন্তু বেশ বড় এক ধরনের ব্যবধানে কিন্তু জয়ী হয়ে আসলেন। বিরাট, সেটাই নিশ্চয়ই পেছনের একটি প্রভাব তো নিশ্চয়ই আছে। জি, একটি শিরোনাম একেবারেই কেউ করেছে আলোচনায় আসছে তা না, আসলে এই আলোচনাগুলো চাপা কান্নার মধ্যে পড়ে থাকে। প্রথম আলোটি শিরোনাম করেছে মধ্যবিত্তের চালের কেজি এখন 80 টাকা, মোটা চাল 55। কি বলবেন আপনি? হ্যাঁ, দেখুন, বলার
এটা খুব যে আজকে কালকেই হঠাৎ করে আসছে তা না। এ ধরনের কান্না বোধহয় আরও 2-3 মাস আগে থেকেই, তার চেয়েও যদি মোটা দাগে বলি সেটা আরও 2-3 বছর থেকেই এই কান্না, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের এই কান্না চলছে। সেটা কখনো কখনো চালের মাধ্যমে, কখনো কখনো পেঁয়াজের মাধ্যমে, কখনো কখনো ডিমের মাধ্যমে, বিভিন্নভাবে এই চাপা কান্নাটা চলছে। তবে চালের কান্নাটা এখন বেশি বাড়ছে, কারণ এটা খুবই প্রতিদিনের এক ধরনের অনুষঙ্গ, সেই কারণটা সামনে আসছে। এবং যদি আপনি ধরেন যে মোটা চাল 55 টাকা দিয়ে কিনতে হয়, মোটা চাল কিন্তু মধ্যবিত্তরা সাধারণত মোটা চাল খেয়ে অভ্যস্ত না, তারা সরু চাল খেয়েই অভ্যস্ত। এখন খুব সম্ভবত মধ্যবিত্ত পরিবারগুলো মোটা চালের দিকে ঝুঁকতে হচ্ছে, কারণ 80 থেকে 90 টাকা এটা এখন মধ্যবিত্তকে ছাড়িয়ে চলে যাচ্ছে উচ্চবিত্তের পথে। সুতরাং মধ্যবিত্তকে এখন সেই উচ্চবিত্তের কাতারে থাকতে না পারার কারণে অন্যান্য অনেকগুলো অনুষঙ্গর কারণে তাদের খরচ বেড়ে গেছে। যারা 30,000, 35,000, 40,000 টাকা তাদের মান্থলি স্যালারি, তারা কোনোভাবেই এই 90 টাকা চাল কিনে খেলে বাকি অনেক জায়গায় অনেক জায়গায় তাকে কাটছাট করতে হচ্ছে। সন্তানের খরচকেও আপনি কাটছাট করতে পারবেন না, তার পড়াশোনার খরচ বা মোটামুটি এগুলো খরচ তাকে কাটছাট করতে হচ্ছে। সেখানে হয়তো তার চালের দামে আসতে হতে পারে, যেটা হয়তো আমাদের মতো মানুষের জীবনযাত্রা দেখেও আমরা অনুধাবন করতে পারি নিঃসন্দেহে। সেই হিসাব করলে আপনার মনে হয় যে এই 80 টাকা যখন চালের কেজি, এটা 80 টাকা বলা হচ্ছে, কোথাও কোথাও 90 টাকা পর্যন্ত কোনো কোনো চালের আছে যেগুলো আগে অভ্যস্ত ছিল মধ্যবিত্তরা, সেটা 90 টাকা পর্যন্ত থাকতে পারে। সেই হিসাব করলে আপনাকে অবশ্যই মধ্যবিত্তকে চাপা কান্না আরও দীর্ঘায়িত হচ্ছে, এবং সেটাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, মধ্যবিত্তকে বা নিম্ন মধ্যবিত্তকে যদি সার্ভাইভ করার জন্য, মানে যাদের সম্মানসহিত সার্ভাইভ করতে হয়, তাহলে এইসব বিষয়গুলো সরকারকে দেখতে হবে। এটা বিষয় কত সরকার কি দেখছে? আমরা একদম শেষ পর্যায়ে 10 সেকেন্ডে যদি বলেন, সরকার কি দেখছে বলে মনে হয়? না, প্রধান অর্থ উপদেষ্টা কালকে একটা বক্তব্য রাখছিলেন যে প্রভাব পড়বে না, উনি এটা বলেছেন, প্রভাব পড়বে না, সেই ধরনের কথা বলছিলেন। চালের বাজার সহনশীল আবার চলে আসছে, এইগুলো তো সেটাতে খুব বেশি যে দেখছে, খুব বেশি যে তারা কনসার্ন আমার কাছে মনে হয় না। এবং আমরা এরকম কথা শুনেছি, দেখেছি, কিন্তু বাস্তবায়নটা ভিন্ন রকম। আমরা চাই এরকম বিষয়গুলো বাস্তবায়ন হোক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সবাই একটি লেভেলে এসে যেন জীবনযাপন করতে পারে, সেই প্রত্যাশা করছি। দর্শক, এর সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তার আশ্বাস জার্মানির। রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে UNHCR। ছাত্র সংসদ নির্বাচন চায় না বুয়েট শিক্ষার্থীরা। ভয়াল ছাত্র রাজনীতি ফিরলে লেখাপড়া ও গবেষণার পরিবেশ ব্যাহতের শঙ্কা। নিয়মের তোয়াক্কা না করে বরিশালের বাকেরগঞ্জে গড়ে উঠেছে ইট ভাটা। ধোঁয়ায় ঢেকে যাচ্ছে জীবন ও পরিবেশ, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। এবং অর্থবছরের প্রথম 6 মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ চট্টগ্রাম কাস্টমস। রাজনৈতিক প্রেক্ষাপট ও আমদানির ঘাটতিকে দায়ী করছে কর্তৃপক্ষ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরে সংবাদ দুপুর 1টা, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।